দুজনে ব্যস্ত প্রতিদিন ছুটে চলা দুজনের দুপথে You were searching for a place to hide. না মানে আমাদের আসলে ঝগড়াটার যেরকমই হোক না কেন মানে খুব কম সময়ের জন্য থাকে, কারণ আমার একটা থিওরি হচ্ছে যে ঝগড়া রাতারাতি থাকা যাবে না, মানে ওভারনাইট জমানো যাবে না, শেষ হতে হবে মানে আজকেই শেষ হতে হবে, সেটা যেভাবে হোক এট এনি কস্ট। নতুন তো অনেক বড় চ্যালেঞ্জ, মানে আমরা সচেতন ভাবে করি বা অবচেতনই করি না কেন একটা ব্যক্তিত্ব দাঁড় করানো খুব দরকার। তো আমাদের ব্যক্তিত্বের সঙ্গে কখনো চড়া গলায় কথা বলা কখনো ওইটা হয়ই না, মানে আমাদের ঝগড়া বা মানবিমানের জায়গাটা খুব মন্দ্রস্বরে এবং খুব ঠান্ডা, হ্যাঁ এবং খুব ঠান্ডা মাথায় এবং খুব ভদ্রভাবে। সেটা নিয়ে আমরা বিব্রত ছিলাম যথেষ্ট শুরুর দিকে এবং চেষ্টাও আমরা করেছি যে তুমিতে আসা যায় কিনা, কিন্তু কেমন জানো মেকি শোনায়, তো সেটা সেরকমই রেখে দিয়েছি আমরা। কিন্তু যেটা হয় যে সম্পর্কগুলোতে দাম্পত্যে বা যারা জুটি থাকে বন্ধুত্বটা মরে যায় আর সবকিছু থাকে, তখনই অসচ্ছতা তৈরি হয়। দুজনে ব্যস্ত প্রতিদিন ছুটে চলা দুজনের দুপথে কতকাল যেন হয়নি কথা মন খুলে তোমার সাথে, দূরত্ব ভেঙে কাছে এসো আবার তোমারই অপেক্ষায় আছি, এত কাছে থেকেও লাগে অচেনা, এসো আবার কাছাকাছি। চমৎকার। মন খারাপ হলে বা প্রথম দিকে ও কোন গান শুনিয়ে তোমাকে? ও ইংলিশ গান খুব ভালো গায়, তাই না? হ্যাঁ দারুণ। প্লিজ দুই লাইন আমি একটু শুনতে চাই, এনিথিং, মানে ওকে যেটা শুনে, মানে কোন ইংলিশ গান শুনে? আমাকে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের কন্যা যখন অনেক ছোট ছিল তখন সে একটা গান খুব পছন্দ, সেও শুনতে পছন্দ করতো, ও গাইতো খুব, ওই গানটা শোনাতে পারি। আচ্ছা হ্যাঁ, ওটা তো অনেক হাই স্কেল আছে, অসুবিধা নেই, পারবো। I was standing all alone against the world outside. You were searching for a place to hide, lost and lonely. Now you've given me the will to survive. When we're hungry, love will keep us alive. পুতুল উপস্থাপনায় দারুণ একটা জায়গা আসলে বাংলাদেশের, মানে খুবই সপ্রতিভ এবং মানে বাচিক শিল্পী হিসেবেও দারুণ আসছে। এই ওয়ে অফ টকিং সাধারণত অনেকের হয় না, অনেকে গান থেকে উঠে এসে যে ধরনের কলোনিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলে তখন অবাক করতে হয়। এটা কি পারিবারিক একটা প্রসেস কিনা? পারিবারিক, তবে পরিবারের সবার সঙ্গে নয়। আমার এই ভাষাভঙ্গিটা শুধু আমার ওই যে বড় ভাইয়ের কথা বলছিলাম ওর সঙ্গে, সৌরভ, এবং ওর সঙ্গে ঠিক ওই যে আমি উপস্থাপনায় যে ভঙ্গিতে কথা বলি, প্রমিত বাংলা এবং ভীষণ সুন্দর শব্দমালা তুলে এনে এনে অপ্রচলিত শব্দগুলো, মানে আমাদের ভাষাভঙ্গিটা দুজনের কথোপকথনের এটাই। তো এই কারণেই আমার একটা নিজস্বতা তৈরি হয়েছে এবং প্রথম আমাকে সে শিখিয়েছিল যে বাংলায় কথা বলার সময় অন্য যে কোনো বিদেশি ভাষার অনুপ্রবেশ ঘটানো গর্হিত কাজ, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। হ্যাঁ, তো সেই যে একটা দর্শন আমার মাথার ভিতরে গেঁথে আছে যে সুন্দর বাচনভঙ্গি হতে হলে ভাষার মিশ্রণটা পরিহার করা উচিত, তো সেইটাই হয়ে গেছে আমার উপস্থাপনাতে। এত দুজন এত ভদ্র মহিলা, মানে তাদের ঝগড়া হলেও বোধহয়
না তুমি আমাকে কটু কথা কেন বলছো? না অভিমান অভিযোগের জায়গাগুলো কেমন হয়? না মানে আমাদের আসলে ঝগড়াটার যেরকমই হোক না কেন মানে খুব কম সময়ের জন্য থাকে, কারণ আমার একটা থিওরি হচ্ছে যে ঝগড়া রাতারাতি থাকা যাবে না, মানে Overnight জমানো যাবে না। শেষ হতে হবে, মানে আজকেই শেষ হতে হবে, আজকের সেটা অভিমান যেভাবে আজকেই হোক, শেষ অ্যাট করতে এনি হবে। কস্ট। নতুন দিন কারণটা কিন্তু দূরত্ব, ওই দূরত্ব, দুজনের ইমোশন নিয়ে তোমরা দুজন বাইরে বেরো, সো একটা ফিল করেই কিন্তু সংসারটা ভেতরে থাকে, তাই না? এক্স্যাক্টলি, আমি আমাকে দিয়ে যতটুকু বুঝি ঠিকঠাক বললাম একদম। কারণ হয় কি ভাই, মনে করেন আজকে রাত্রে ঝগড়াটা হলো, কালকে সকালেও কাজে বের হয়ে যাচ্ছে, আমি আমার কাজে বের হয়ে যাচ্ছি, বেডটা হচ্ছে কিন্তু জেনে যে আমাদের দুইজনের মধ্যে একটা ঝামেলা আছে, তারপর সারা দিনের কাজ আরো দূরত্ব বাড়ে, তো ওইটা হতে দেওয়া একটা হয় যাবে কি না। যে আপনি যে কথা বললেন যে সংসারের মধ্যেও তো দুজন মানুষের ব্যক্তিত্ব প্রতিষ্ঠার একটা ব্যাপার থাকে, একটা কিন্তু এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, মানে আমরা সচেতনভাবে করি বা অবচেতনেই করি না কেন, একটা ব্যক্তিত্ব দাঁড় করানো খুব দরকার। তো আমাদের ব্যক্তিত্বের সঙ্গে কখনো চড়া গলায় কথা বলা কখনো ওইটা হয়ই না, মানে আমাদের ঝগড়া বা মানবিমানের জায়গাটা খুব মন্দ্র স্বরে এবং খুব ঠান্ডা, হ্যাঁ, এবং খুব ঠান্ডা মাথায় এবং খুব ভদ্রভাবে, মানে দুজনের প্রতি পারস্পরিক যতই আমরা বন্ধু হই না কেন সম্মানের জায়গায় কিন্তু দুজনকে একেবারে শীর্ষে রেখে দিয়েছি, মানে ওই জায়গার কোনো ব্যত্যয় হবে না। আর সোসাইটি বা নিজেদের ভিতর ইগো অল্টার ইগো কেমন আসলে কনফ্লিক্ট করে, যেমন আমি একটু বলি, দীপা শাহেদের সাথে একটা আড্ডা বসছিলাম, তো ওরা একটা চমৎকার কথা বলছিল, দেখেন আমি যখন তুমুল মানে জনপ্রিয় তারকা, তখন তো শাহেদ কিছুই না, তো অনেক ইনভিটেশন আসতো শুধু আমার নামে, তো ওর তখন মন খারাপ হতো কিনা এটা নিয়ে দীপা টেনশন থাকতো, তো তখন বলতেও পারছে না, আবার একসাথে যেতে হচ্ছে, আবার রিক্সায় গেলে দীপাকে সবাই চিনছে, শাহেদকে চিনছে না, একটা ইনার কনফ্লিক্ট, নিজের ঘরের ভেতর ঠিক আছে। সো এই জায়গাগুলো আসলে ফেম ক্যারির সাথে ম্যাটার করে, হ্যাঁ, তো এমনি এগুলো নিয়ে তোমাদের ব্যাখ্যাটা কি? ও যেমন মজা করে একটা কথা বলে সবসময় যে আমি তোর বউ, জামাই না, মানে হাজবেন্ড না, আমি হচ্ছে ওয়াইফ, ও আমার হাজবেন্ড, এক। আর দ্বিতীয় হচ্ছে ভাইয়া, আপনি যে কথাটা বলেছেন 100% এইটা ফিল করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আসলে আমি নিজেরটা অ্যাটলিস্ট বলতে পারবো যে হয়তো যেভাবে আব্বা আম্মা আমাকে বড় করেছে, যেভাবে আমি দুনিয়াটা দেখে আসছি, আজকে হতেই পারে আমার ওয়াইফ আমার থেকে বেশি সাকসেসফুল, এবং এটাতে আমি আরো প্রাউড ফিল করি, বলতে পারি যে আমার ওয়াইফ আমার থেকে সাকসেসফুল, মানে ওইটাই আমার জন্য একটা বিশাল ব্যাপার যে আমার ওয়াইফ আমার থেকে সাকসেসফুল, এক। আর দ্বিতীয় যে ইনভিটেশনের কার্ডটা কথাটা যেটা বললেন, এক্সাম্পল, যেটা হয় কি যে ধরেন ওই রকম ভাবে যদি কোথাও ইনভাইট করে, ওকে যদি করে আমাকে না করে বা উল্লেখ না করে, আমি যাই না, এবং আমি সেটা আমিও মেনে চলি, আমি কিন্তু ওকে নিই না বা অনুরোধ করি না চলো, কারণ ওর একটা আলাদা জায়গা আছে অবশ্যই, তো সেই জায়গাটা আমি কখনো চাইবো না যে তার ওই আত্ম অহমিকায় আবার মানে আঘাত লাগুক, সেই জায়গাটা আমিও কিন্তু খুব সম্মানের সঙ্গে রাখার চেষ্টা করি, যে যথাযথভাবেই যদি মানে আমরা দুজন আমন্ত্রিত হই তাহলেই কেবল আমরা একসঙ্গে যাব, তা না হলে দুজন আলাদা তো করছি আমরা যার মতন। এবং আরেকটা জিনিস সবসময় ও মেনে চলেছে এবং আমিও করেছি, যে কখনো আমার সূত্র ধরে ওর কাছে কোনো কাজ এসেছে, কোনো সুযোগ এসেছে, এটা হয়নি, শুরু থেকে এসে সচেতনভাবে সেটাকে এড়িয়ে গেছে। তার স্টুডিওতে যত কাজ হয়, যত বড় বড় প্রকল্প হয়, সব কিছু কিন্তু ওরই যে আলাদা আবার একটা পরিচয়ের জায়গা আছে, ব্যান্ড কমিউনিটিতে হোক বা গিটার কমিউনিটিতে, এখন তো অনেক বড় সঙ্গীত পরিচালকরা হতেও পারে, মানে একদম রুলস তোমাদের, মানে আমি যতটা সম্ভব হয় মেইনটেইন করি এটা ভাই, ডিনাইড মানে কি অন্তত কেউ যেন বলতে না পারে যে সুযোগ নিচ্ছে, কারণ অনেকেরই হয়তো এই ধারণাটা সবার আগে হতে পারে না ভাই। আসলে একটা জিনিস কি, আমি অস্ট্রেলিয়ায় যখন চাকরি করেছি নিজের মেরিটে, হ্যাঁ অসুবিধা নেই, আরে আপনি তো খোঁজাবেন, বুঝেন না। এখন মনে করেন অস্ট্রেলিয়ায় যখন আমি জব করেছি নিজের মেরিটে, কেউ আমাকে জব হাতে তুলে দেয় নাই বা ফোন করে দেয় নাই যে যাচ্ছে জবটা যেন হয়ে যায়, একদম নিজের মেরিটে। তো বাংলাদেশে আমি সেই জিনিসটাই মেনটেন করি যে আমি আমার নিজের মেরিটে যতটুকু যেতে পারি। আমার ওয়াইফ বলছি, পুতুলের কথাই বলছি, অন্য কেউ না। তো আমার গিটারগুলিও ওয়াইফ, এই কারণে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো পুতুল
18-19 বছর সে তার ক্যারিয়ারকে সময় দিয়েছে দেখেই তার আজকে নেটওয়ার্ক হোক, পরিচিতি হোক, যেটাই হোক। আমি 18 বছর দিই, তারপর হয়তো আমারও হবে। আমি কেন ওরটা ডেফিনেটলি মানে এটা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা মেনে নিলে কিন্তু খুব সহজ বাঁচা যায়। প্রেমের সম্পর্কের আসলে বেনিফিট কি? আমরা তো শুরুতে এবং এখনো বন্ধু ছিলাম আগে, তো বন্ধুত্বের উপকারিতা আপনাকে বলতে পারি, প্রেমের উপকারিতা না বলে বরং, কারণ বেশিরভাগ সম্পর্কে বন্ধুত্বটাই মরে যায়। না, সেটা নিয়ে আমরা বিব্রত ছিলাম যথেষ্ট শুরুর দিকে, এবং চেষ্টাও আমরা করেছি যে তুমিতে আসা যায় কিনা, কিন্তু কেমন জানো মেকি শোনায়, তো সেটা সেরকমই রেখে দিয়েছি আমরা। কিন্তু যেটা হয় যে সম্পর্কগুলোতে, দাম্পত্যে বা যারা জুটি থাকে, বন্ধুত্বটা মরে যায় আর সবকিছু থাকে, তখনই অস্বচ্ছতা তৈরি হয়। কিন্তু শুধু যদি বন্ধুত্ব থাকে, অন্য সব চলে গেলেও কোনো অসুবিধা নেই আমার যেটা মনে হয় আর কি।